বিসিবি সঠিক তদন্ত না করলে জাহানারার ইস্যুটা বিএনপি দেখবে এমন তথ্যই দিলেন রাজনৈতিক দলটার ক্রীড়া সম্পাদক আমিনুল হক। বিসিবির তদন্ত কমিটি নিয়েও খুব একটা আশা দেখছেন না জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। ক্রিকেট বোর্ডের গোমর ফাঁস হওয়ার শঙ্কাও আছে। সাইফুল রূপকের রিপোর্ট। Is it really true? ফুটেজটা পুরনো, জাহানারার অবাক হওয়ার বিষয়টা এখনও মিলে যায়। দিন চারেক আগে এক দৈনিক পত্রিকায় অধিনায়ক জ্যোতিকে নিয়ে নানা অভিযোগ করেন জাহানারা। সেদিনই সেই অভিযোগ উড়িয়ে দিয়ে প্রেস রিলিজ দেয় বিসিবি। অথচ বৃহস্পতিবার বিসিবির সাবেক কর্তা ও নারী দলের সাবেক নির্বাচক কাম ম্যানেজারকে নিয়ে যখন বোমা ফাটান, যৌন হয়রানির অভিযোগ তোলেন, তখন চটজলদি বিসিবি তদন্ত কমিটি গঠন করার বার্তা দেয়। যদিও ক্রিকেট বোর্ডের সেই কমিটির ওপর ভরসা নেই তামিম ইকবালের। আরেক সাবেক কাপ্তান মাশরাফিও তার ফেসবুকে জাহানারার পাশে থেকে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার জোর দাবি জানান। তামিম মাশরাফির মতো বিসিবির ওপর আস্থা নেই বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকেরও। ক্রিকেট বোর্ড এটা কতটুকু সততার সহিত তারা এই কাজটি সম্পন্ন করতে পারবে, কারণ তারা যদি দেখে যে এটাকে সামনে এনে যদি তাদের নিজেদের অনেক গোবর ফাঁস হয়ে যায়, তারা কতটুকু তখন তারা চেষ্টা করবে এটিকে ধামাচাপা দেওয়ার জন্য, এবং ধামাচাপা দেওয়ার মাধ্যমে কিন্তু দেখা যাবে যে আসলে বাস্তবিক অর্থে যেটা হওয়া উচিত ছিল, যেটা মানে আইনের অনুযায়ী যেটা আমাদের প্রতিষ্ঠিত হওয়া উচিত ছিল এবং তদন্তের মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হওয়া উচিত ছিল সেটি কিন্তু হবে না। তারা এখন কি করবে সেটা আমরা অবজার্ভ করব, আমরা দেখব। যদি আমাদের কাছে এই বিষয়টি যদি মনোপুত না হয়, তাহলে এটি আমি আমার মতো করে হয়তোবা ভবিষ্যতে এই ধরনের যারাই এই ধরনের জঘন্যতম অপরাধের সাথে জড়িত থাকবে, আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে সঠিক বিচার করা হবে। ক্রীড়াঙ্গনে ছেলেদের পাশাপাশি নারীরাও সমান তালে লড়ছে। সাফল্য এনে দেয়াতেও ওরা পিছিয়ে নেই। জাহানারার ঘটনাটা দেশের নারী অ্যাথলিটদের মাঝে বিরূপ প্রভাব ফেলতে পারে, শঙ্কা আমিনুলের। ভবিষ্যতে আমাদের যারা নারী ক্রীড়াবিদ হিসেবে বাংলাদেশের হয়ে খেলবে, তাদেরকে যদি আমরা শতভাগ সেফটি সিকিউরিটিটা দিতে না পারি, তাহলে কিন্তু আসলে ভবিষ্যতে প্রত্যেকটি বাবা মা তার সন্তান নারী একজন ক্রীড়াবিদ হিসেবে তারা অংশগ্রহণ করবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন ইতিমধ্যে হয়ে গেছে। এক্স্যাক্টলি। সো আমার কাছে মনে হয় যে আমরা ভবিষ্যতে নারী ক্রীড়াবিদদের বিষয়ে আমাদের আরও অনেক বেশি সতর্ক হতে হবে, এবং আমাদের যারা ম্যানেজমেন্টের সাথে থাকেন বিভিন্ন স্পোর্টসের বিভিন্ন ইভেন্টের, তাদেরকে আমার মনে হয় যে নারী ক্রীড়াবিদদের বিষয়ে একটি গাইডলাইন দিতে হবে। জাহানারা আলমের ইস্যুটাই কি টনক নড়বে বিসিবির? রুবাবা দৌলাকে উইমেন্স উইংয়ের চেয়ারম্যানের দায়িত্ব দিলে লাভই হওয়ার কথা টাইগ্রেসদের। এটা তো আমার মনে হয় যে এটা আরও অনেক আগেই ভাবা উচিত ছিল, কারণ আমাদের নারী উইংটা একজন নারীকে দিয়ে যদি আমরা এটাকে পরিচালনা করতে পারি, তাহলে একজন নারীর সাথে যত সহজভাবে কথা বলতে পারবেন, সহজভাবে তার সকল বিষয়গুলো বুঝিয়ে বলতে পারবেন, একজন পুরুষের সাথে সেই বিষয়গুলি খুব বুঝিয়ে বলাটা এটা অসম্ভব একটি বিষয়। সাইফুল রূপক, ৭১। সেখানে কোনো 2026 টি-20 বিশ্বকাপের ভেন্যুর নাম চূড়ান্ত করেছে আইসিসি। এখনো ফিক্সচার প্রকাশ না হলেও বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে অন্তত টাইগারদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় রাখা হয়। ভারতের 5 আর শ্রীলঙ্কার 3 ভেন্যুতে হবে খেলা, যদিও লঙ্কানদের আরেকটি মাঠ এখনো নিশ্চিত করেনি আইসিসি। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। সাউথ এশিয়ার দুই প্রতিবেশীর রাজনৈতিক উত্তেজনা, লাইন অফ কন্ট্রোলে বারুদের গন্ধ, দাঙ্গা হাঙ্গামার ধোঁয়া ক্রিকেটের ময়দানেও ছড়িয়েছে ভালোভাবেই, বিশেষ করে গেল কয়েক বছরে। আর তাই তো ভারত কিংবা পাকিস্তান, এই দুই দেশের কোনো একটিতে আইসিসি বা এসিসির টুর্নামেন্ট মানে আপনি ভাবতে বসেন সেটা হবে কোন মডেলে, ক্লাসিক্যাল নাকি হাইব্রিড। অবশ্য পেহেলগাম হামলা আর তারপর গত এশিয়া কাপে যা যা হয়েছে, তারপর ক্রিকেটের ভেন্যু ভারত অথবা পাকিস্তানে হলেই এটা নিশ্চিত সেটা তাদের একার পক্ষে আয়োজন সম্ভব না। যে কারণেই ভারতে যে টি-20 বিশ্বকাপের পরের আসরটি বসছে, তাদের সাথে ভেন্যু হিসেবে আগেভাগেই যোগ করা হয়েছে শ্রীলঙ্কাকে। পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে ওখানেই। এই মঞ্চে নতুন প্লেয়ার এখন বাংলাদেশ। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারাও ভারতে গিয়ে ম্যাচ খেলতে আগের মতো স্বচ্ছন্দ নয়। তাই ফিক্সচার প্রকাশের আগেই বিসিবি আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে অন্তত গ্রুপ পর্বের ম্যাচগুলো যেন টাইগাররা খেলতে পারে শ্রীলঙ্কায়।
আইসিসি সেই ব্যবস্থা করবে কিনা সেটা পরের আলাপ, তবে বিশ্বকাপ আয়োজনের জন্য যে 8 ভেন্যু দরকার তার 7টাই তারা চূড়ান্ত করে ফেলেছে। ভারতে খেলাগুলো হবে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই এবং আহমেদাবাদে। শ্রীলঙ্কাতেও ভেন্যু হিসেবে চূড়ান্তভাবে সিলেক্টেড কলম্বো আর ক্যান্ডি। বাকি এক ভেন্যু কোথায় হবে সেই সিদ্ধান্ত জানানো হবে পরে। সব ঠিক থাকলে সপ্তাহখানেক বাদেই জানা যাবে বিশ্বকাপের চূড়ান্ত ফিক্সচার। তবে টুর্নামেন্ট শুরু হচ্ছে ফেব্রুয়ারির 7 তারিখ আর ফাইনালের ডেট মার্চের 8, সেটা আগে ভাগেই জানা। অর্থাৎ বিশ্বকাপ শুরুর 3 মাস আগে দলগুলো হাতে পাচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল ফিক্সচার। আগের আসরগুলোর সাথে এবারের ফরম্যাটে পার্থক্য থাকলেও মিলও আছে বেশ কিছু। 20 দেশ 4 গ্রুপে ভাগ হয়ে খেলবে, প্রতি গ্রুপে 5টা করে দল। গ্রুপ চ্যাম্পিয়ন আর রানার্স আপ টিম যাবে সুপার 8-এ, সেখানে আবার 2টি গ্রুপ, সেখান থেকে 2টো করে গ্রুপ সেরা দল চলে যাবে সেমিফাইনালে। হোস্ট টিম হিসেবে ভারত ও শ্রীলঙ্কা অটোমেটিক্যালি কোয়ালিফাইড। সরাসরি কোয়ালিফাই করেছে 2024 টি-20 বিশ্বকাপের শীর্ষ 7 দেশ। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ খেলছে এই ক্যাটাগরি থেকে। টি-20 র্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে কোয়ালিফাই করা 3 দেশ নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আয়ারল্যান্ড। বাকিরা আসছে কোয়ালিফায়ার রাউন্ড পেরিয়ে। আমেরিকান বাছাই পর্ব থেকে একমাত্র দল কানাডা, ইউরোপ থেকে প্রথমবার খেলবে ইতালি, তাদের সাথে আসছে নেদারল্যান্ডসও। নামিবিয়া আর জিম্বাবুয়ে আফ্রিকা থেকে, আর এশিয়া থেকে কোয়ালিফাই করছে নেপাল, ওমান এবং আরব আমিরাত। গেল বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এবারেও কি হবে একই চিত্রনাট্যের কপি পেস্ট, নাকি টি-20 ক্রিকেট দুনিয়ার সিংহাসনে বসবে নতুন কোনো অধিপতি? ভাঙা গড়ার খেলায় ব্যস্ত থাকা বাংলাদেশের অবস্থানই বা কোথায় থাকবে সেটাও জানার অপেক্ষা। খালিদ জামিল, একাত্তর। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 টেস্টের স্কোয়াডে স্পিনারের চেয়ে বেশি পেসার রেখেছে বাংলাদেশ। তাসকিন শরীফুলকে ছাড়াই 4 জনের পেস ইউনিটকে শক্তিশালী মনে হচ্ছে। লাল বলে বাংলাদেশের পেস ইউনিট বিশ্ব সেরাদের কাতারেই থাকবে বললে কি খুব একটা ভুল বলা হবে? বিস্তারিত দেখুন ফয়সাল হাবিবের রিপোর্টে। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 2 টেস্টের প্রথমটা হবে সিলেটে। দেশের আন্তর্জাতিক স্টেডিয়ামগুলোর মধ্যে এখানেই পেসাররা সবচেয়ে বেশি সুবিধা পায় বলে সুনাম আছে। একই সাথে নভেম্বরের সকালে মিরপুরেও সুবিধা পাওয়ার কথা পেসারদের। একথা অনেকটা নিশ্চিত যে 2 টেস্টেই অন্তত 2 জন করে পেসার থাকবেন টাইগার একাদশে। বাংলাদেশ স্কোয়াডে থাকা 4 জন পেসারের মধ্যে একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে হাসান মাহমুদ। বাকি 3 জনের মধ্যে কে পাবেন একাদশে জায়গা তা নিশ্চিত নয়, কিন্তু সবাই যে যোগ্য তাতে কোনো সন্দেহ নাই। এবাদত টাইগারদের প্রুভেন পেসার। যখন কেউ ছিলেন না তখন এবাদত একাই টেনেছেন পেস ডিপার্টমেন্ট। ওদিকে এক্সপ্রেস পেসি নাহিদ রানার এক্সপেক্টর। খালেদ আহমেদ আবার বাংলাদেশের ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে ফিট। একই লাইন এবং লেন্থ ধরে বোলিং করায় খালেদের জুড়ি নেই। তাসকিন শরীফুলকে বাইরে রেখে ঘোষিত স্কোয়াডের একাদশে জায়গা পাওয়া নিয়ে তুমুল প্রতিযোগিতার আভাস বাংলাদেশ টেস্ট দলে। ক্রিকেট দুনিয়ার বড় বড় দেশগুলোতেও কি এমন প্রতিযোগিতা এখন আর আছে? অস্ট্রেলিয়ার কথা ধরুন। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, স্কট বোল্যান্ডের বাইরে অজিদের আর কোনো রিজার্ভ পেসার কি আছে আন্তর্জাতিক অঙ্গনে ঝড় তোলার মতো? ইংল্যান্ডেও একই অবস্থা। লিজেন্ডদের অবসরের পর হন্যে হয়ে লাল বলের পেসার খুঁজছে ওরা। জফরা আর্চার আর মার্ক উডরা আছেন, কিন্তু ইনজুরি থেকেই ফুরসত নাই। ভারতের পেস অ্যাটাক বুমরা আর সিরাজ নির্ভর। এই দুজনের বাইরে প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা সুবিধা করতে পারছেন না। দক্ষিণ আফ্রিকায় কাগিজো রাবাদা আর মার্কো ইয়ানসেন। নিউজিল্যান্ড ম্যাট হেনরি আর উইল ওরোকের বাইরে আর কাউকে টেস্ট খেলার মতো প্রস্তুত করতে পারেনি। বাংলাদেশ এখানেই ভিন্ন। বাংলাদেশের লাল বলের পেস ডিপার্টমেন্ট কমপক্ষে 7 সদস্যের। স্কোয়াডে থাকা 4 জনের বাইরেও টেস্টে প্রুভেন তাসকিন আহমেদ আর শরীফুল ইসলাম। তানজিম হাসান সাকিবেরও হয়েছে টেস্ট অভিষেক। পাইপলাইনে রিপন মণ্ডল, মুশফিক হাসান অপেক্ষায়। বাংলাদেশের অস্ত্র ভান্ডারে থাকা এই পেসারদের সবচেয়ে বড় হাতিয়ার তাদের বয়স। তাসকিন, এবাদত, খালেদ বাদে বাকি সব পেসারের বয়স 25 বছরের কম। অন্যদিকে বেশিরভাগ বড় দলের পেসাররা 30 পেরিয়েছে, কিন্তু নেই ব্যাকআপ। অবশ্য সব যুক্তিতর্কের ঊর্ধ্বে থাকে রেজাল্ট। বাংলাদেশ পেসাররা ডেলিভার করছে কতটা দেখতে হবে তা। 2023 থেকে 12 ম্যাচে 34 উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। নাহিদ রানা নিয়েছেন 9 ম্যাচে 24 উইকেট। তাসকিনের উইকেট 5 ম্যাচে 23টা।
এবার আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হওয়ারও সুযোগ পাবে বাংলাদেশ পেসাররা। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় ম্যাচ খেলবে টাইগাররা। দেশের মাটিতে সিরিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। হাই প্রোফাইল দলগুলোর বিপক্ষে ভালো করতে পারলে হাসান মাহমুদদের নিয়ে অবশ্যই আলোচনা হবে। আসন্ন সেই সিরিজগুলোতে পারফর্ম করে টাইগার পেসারদের আলোচনায় আসার প্রস্তুতি শুরু হোক আয়ারল্যান্ডকে ঘরের মাঠে উড়িয়ে দিয়ে। ফয়সাল হাবিব, ৭১। রাজশাহীতে আফগানিস্তানের সামনে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশের যুবারা। চতুর্থ ওয়ানডেতেও হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। আফগান ব্যাটার ফয়সাল খান সেঞ্চুরি করে জানিয়েছেন সুযোগ পেলে বিপিএলে খেলবেন। জোড়া হারে সিরিজ জেতার রেস থেকে বাদ পড়েছে বাংলাদেশ। আবু নাইমের রিপোর্ট। টানা 2 ম্যাচে সেঞ্চুরি আফগানিস্তানের ফয়সাল খান বাংলাদেশের বোলারদের জন্য যেন নাইটমেয়ার। সিরিজের টপ স্কোরারও তিনি। যুবাদের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে সেঞ্চুরি করে জানালেন সুযোগ পেলে বিপিএল খেলবেন। হ্যাঁ, অবশ্যই আমরা বিপিএলে খেলতে চাই। এখানকার পরিবেশ ভালো, ভালো উইকেটও আছে। সবার ব্যবহারও আমাকে মুগ্ধ করেছে। আমি বিপিএলে খেলতে চাই। ফয়সাল খান একাই না, দলটিতে বেশ কিছু তারকা আছে যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে চায়। তবে এর আগে বিশ্বকাপের প্রস্তুতিটাও নিতে চায় আফগানরা। সব ঠিক থাকলে জানুয়ারিতে মাঠে গড়াবে বিশ্বকাপ, আর এর আগে বিপিএল খেলতে পারলে সেটি হবে বোনাস। আমাদের সামনে বিশ্বকাপ আছে, আমরা সেটির প্রস্তুতির কথাও ভাবছি। সুযোগ পেলে বিপিএলে খেলবো, এটা আমাদের জন্য ভালোই হবে। বগুড়ায় প্রথম ম্যাচ হেরে আসা আফগানরা রাজশাহীতে হারের মুখ দেখেনি। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে টস জিতে টাইগারদের ফিল্ডিং করতে পাঠানোর সিদ্ধান্তটাই ওদের এগিয়ে রেখেছে। পরপর 2 ম্যাচে আফগান বোলারদের সামনে খাবি খেয়েছে বাংলাদেশের টপ অর্ডার। অন্যদিকে ইকবাল ইমনদের নাকের ডগা দিয়ে ফয়সাল খানরা ধুমধুমার ব্যাট চালিয়ে গিয়েছেন। আর এটাই যে শঙ্কার বিষয়, ঘরের মাঠে সিরিজ হারতে পারে এশিয়ান চ্যাম্পিয়নরা। হয়তো আমাদের টপ অর্ডারটা ফল করার কারণে হয়তো বা এই পিসের ব্যাটসম্যানরা যদি একটু দাঁড়াইতো বা যদি মিডল অর্ডাররা যদি একটু দাঁড়াইতো তাহলে আমাদের জন্য আরও ইজি হয়ে যেত। ওদের বোলিংটা কেমন? ওরা যেভাবে বোলিংটা করে, ওদের আমি বোলিং করবো যে স্পিন ওদের ভালো। অবশ্যই ওদের অফ স্পিনার আছে, ক্রাম বলার, ও অনেক ভালো বলার ছিল। বাংলাদেশ নয়, এই সিরিজ জেতার বড় দাবিদার আফগানিস্তান। শেষ ম্যাচে বাংলাদেশ কামব্যাক করতে পারলে সিরিজ হবে ড্র। আর কোনো মতে আফগানিস্তান যদি শেষ ম্যাচটাও জিতে নেয় তাহলে ঘরের মাঠে সিরিজ হারবে জুনিয়র টাইগাররা। টানা 2 হারের পরেও পজিটিভ ভাবনাই ভাবছে আবদুল্লাহরা। শেষ ম্যাচে কামব্যাকও করতে চায় ওরা। যদিও 2 বড় জয় পেয়ে মেন্টালি আরও শক্তিশালী আফগানিস্তান। টাইগারদের জন্য তাই শেষ ম্যাচটা আরও বেশি কঠিন। না, ব্যাক টু ব্যাক হারে কিছু না, ওরকম টিম আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাই ভালো পজিটিভ থিং সবার কাছ থেকে। তো আশা করি ইনশাল্লাহ নেক্সট ম্যাচ ভালো হবে। আবু নাইম, ৭১, রাজশাহী। চোখে সানগ্লাস, মাথায় ক্যাপ, পুরোই ড্যাশিং লুকে বিমানবন্দরে আসা টাইগার ক্রিকেটাররা মাঠের খেলায় দেখাতে পারবে তো আধিপত্য, নাকি আয়ারল্যান্ড হতাশ করবে বাংলাদেশকে? চ্যালেঞ্জ উতরাতে কতটা প্রস্তুত নাজমুল শান্তর দল? এনসিএলে খেলে মুশফিক মিরাজরা নিয়েছেন আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি। কেউ আবার পরিবারের সাথে সময় কাটিয়ে ফিরেছেন ফ্রেশ মাইন্ডে। বিমানবন্দরে প্রত্যেকের শরীরী ভাষায় তাই আত্মবিশ্বাসের ছাপ। তাইজুল লিটনরা শুক্রবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিলেও আয়ারল্যান্ড দল আগেই পৌঁছে গেছে ম্যাচ ভেন্যুতে। প্রথমবার বাংলাদেশের টেস্ট খেলতে আসা আয়ারল্যান্ড টাইগারদের জন্য মোটেও সহজ প্রতিপক্ষ হবে না। সিরিজ জিততে হলে তাই টাইগারদের এই ড্যাশিং লুকের মতো করতে হবে পারফরম্যান্স। আকবর আলীর 9 বলে 32 রান আর বোলিংয়ে মোসাদ্দেক হোসেন সৈকত 2 ওভারে 20 রান খরচায় তুলে নেন 3 উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে এদিন যেন একসাথে জ্বলে উঠেছিল বাংলাদেশের ব্যাটিং ও বোলিং 2 ডিপার্টমেন্টই। দুর্দান্ত এই পারফরমেন্সেই হংকং সিক্সেস শ্রীলঙ্কার বিপক্ষে 14 রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে আসরের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্টে টিকে থাকার জন্য দ্বিতীয় ম্যাচে জয়টা দরকার ছিল বাংলাদেশের, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে আকবরের ঝোড়ো ব্যাটিংয়ে 6 ওভারে 76 রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 6 ওভারে 61 রানের বেশি তুলতে পারেনি লঙ্কানরা। 14 রানের জয়ে বাংলাদেশ পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে, যেই ম্যাচে শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশ থেকে কবে বিদায় নেবেন কোচ হাভিয়ার কাবরেরা, সে কথা হয়তো বাফুফে নিজেও জানে না। বারবার আশ্বাস দিয়েও মিলছে না সঠিক উত্তর, কানাঘুষা চলছে। ভারতকে হারাতে পারলেই চুক্তির মেয়াদ বাড়াতে পারে এই স্প্যানিয়ার্ড, যদিও তা একদমই বরদাস্ত করবে না বাংলার পাগলাটে ফ্যানরা। অচিরেই কোচের বিদায় না ঘটলে কড়া অবস্থানে যাওয়ার হুঙ্কার। হাসান সজীবের রিপোর্ট।
জিতলো কাবরেরা নাই, এই ম্যাচ হারলো কাবরেরা নাই, মানে কাবরেরাকে বাংলাদেশের দর্শক সমর্থক মানে কেউই কাবরেরাকে আর চাচ্ছে না। এ যেন দেশের প্রায় সব ফুটবল প্রেমীরই চাওয়া, জাতীয় দলের হেড কোচ থেকে বিদায় করা হোক হাভিয়ের কাবরেরাকে। কিন্তু কে শোনে কার কথা? 2026 সালের এপ্রিল পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি কাবরেরার। দর্শক মনে ভয়, এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারালেই বেঁচে যেতে পারেন এই স্প্যানিয়ার্ড, বাড়তে পারে তার চুক্তির মেয়াদ। কতটা ভালো হবে দেশের ফুটবলের জন্য? কোচ যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছে এবং সে এই টিমের সাথে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে আশা রয়েছে, সেই জায়গাটি আসলে কোচ এখন পর্যন্ত সঠিকভাবে পূরণ করতে পারে নাই। সো আমি একই কোচকে আবারও যদি কন্টিনিউ করি এক ম্যাচের উপর ডিপেন্ড করে, যে সে যদি জিতেই যায় তার মানে এই না যে তার প্রিভিয়াস রেকর্ডটা সব কিছু পজিটিভ হয়ে গেল। সো আমার কাছে মনে হয় যে আমাদের দর্শক, আমাদের বাংলাদেশের মানুষ যেটা চায়, কারণ আমাদের দর্শকরা হচ্ছে সবচেয়ে বড় সমালোচক, তারা সবচেয়ে কিছু ভালো কিছু জানেন, সবচেয়ে কিছু ভালো কিছু দেখেন। তো আমার কাছে মনে হয় ওই জায়গা থেকে আমাদের বাংলাদেশ ফুটবল টিমের কোচ নিয়ে ফুটবল ফেডারেশনের অবশ্যই নতুনভাবে ভাবা উচিত। বাংলাদেশের ফুটবল ফ্যানরা যেখানে স্বপ্ন বুনছেন বিশ্বকাপে খেলবে লাল সবুজরা, সেখানে কাবরেরাতেই ভরসা বাফুফের। যদিও আশ্বাস মিলছে বারবার, হামজা চৌধুরী, সমিত সোমরা পাবে মানসম্মত কোচ, কিন্তু সেটা কবে হবে জানা নেই কারো। কোচ নিয়ে ঝুলতে থাকা সিদ্ধান্তের মাঝেই আসছে ভারত, যাদের স্বভাবটাই নাকি পক্ষপাত দুষ্ট। কেবল মার্চে শিলংয়ে হামজাদের সঙ্গে নয়, হোস্ট হিসাবে সবসময় অসহযোগিতা করে আসছে দাদারা। আমরা যখন খেলেছি আমাদের সাথে এরকম বেশ কিছু কার্যক্রমের মাধ্যমে দেখেছি যে অসহযোগিতা করেছে। এই যে খেলার প্র্যাকটিস মাঠের কথা বললেন, অন্ধকারের ভিতরে বা আমাদের যে এক্সপেকটেশন ভালো জায়গায় রাখা, এই বিষয়গুলোতে ভারত সবসময় কেন জানি বাংলাদেশের প্রতি একটু অন্যরকম, অন্য দৃষ্টিতে দেখত। শঙ্কা জাগছে ভারতকে মানসিকভাবে পিছিয়ে দিতে খেপাটে ভক্তরা নিতে পারে নানান কর্মসূচি। অপ্রীতিকর ঘটনা এড়াতে দর্শকদের প্রতি অনুরোধ সাবেক তারকা গোলরক্ষক ও সাফজয়ী কাপ্তান আমিনুল হকের। আমরা অত্যন্ত সহনশীল এবং একটি ধৈর্যশীল জাতি এবং আমরা সবসময় ভালো কিছু প্রত্যাশা করি এবং আমি বিশ্বাস করি যে আমাদের দর্শকরা হয়তোবা ভারতের সেই কর্মকাণ্ড নিয়ে আমাদের ভিতরে হয়তোবা একটি অসন্তোষ আছে, বাট আমি মনে করি যেহেতু তারা অতিথি হিসেবে বাংলাদেশের মাটিতে আসবে, ভারত যা করেছে সেই ভুল যদি আমরা করি তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকলো না। সো আমরা আমাদের খেলার মাধ্যমে সেটার প্রতিশোধ দিতে চাই। তাদের ফেডারেশন আমাদের সাথে যেটা করছে সেটা যদি বাফু ফেরত দিতে না পারে, সেটা হচ্ছে বাফুফের ব্যর্থতা। বাট অ্যাজ এ সাপোর্টার হিসেবে বাংলাদেশ ফুটবল আলট্রাস ভারতের জন্য নরক তৈরি করবে, সেটা গ্যালারিতে এবং গ্যালারির বাইরে, দুই জায়গাতেই। হাসান সজীব, ৭১। এ ছিল এই মুহূর্তের খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।